ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের লেসন 2 ফেবল পোয়েম নিয়ে। তোমরা নিশ্চয় থাম্বনেল দেখে একটু চিন্তিত যে ফেবল কবিতার লেখক র্যালফ ওয়াল্ডো ইমারসন নাকি রজনীকান্ত সেন। এই কনসেপশনটা আমি ক্লিয়ার করব একেবারে ভিডিওর শেষে। তো ভিডিও একটু বড় হতে পারে, তোমরা সঙ্গে থাকো। আমার বিশ্বাস এর আগে ফেবল কবিতার অ্যানালাইসিস এভাবে তোমরা শোনোনি। ভিডিওর সঙ্গে থাকো। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, ফেবল পোয়েমের লেখক র্যালফ ওয়াল্ডো ইমারসন। আমরা প্রথমে এই লেখক সম্পর্কে কিছু কথা জেনে নেব। তবে রজনীকান্ত সেনের টপিকটা ভিডিওর শেষে অবশ্যই শুনবে, তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আমরা অ্যাবাউট দ্য পোয়েট জেনে নিই। র্যালফ ওয়াল্ডো ইমারসন, তার নামের মিডল নেম ওয়াল্ডো। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1803 সালে। তিনি ছিলেন একজন আমেরিকান এসেইস্ট, লেকচারার, ফিলোসফার অ্যান্ড পোয়েট। তার মৃত্যু হয়েছিল 1882 সালে। তিনি সাহিত্যে অনস্বীকার্য অবদান রেখে দিয়ে গেছেন। র্যালফ ওয়াল্ডো ইমারসন সম্পর্কে জানতে গেলে আমাদেরকে ইংরাজির একটি টার্ম সম্পর্কে অবশ্যই অবগত হতে হবে, পরিচিত হতে হবে একটা ভাবধারার সাথে, যার নাম ট্রান্সেন্ডেন্টালিজম। এখন আমরা র্যালফ ইমারসন পড়ব, কিন্তু ট্রান্সেন্ডেন্টালিজম জানব না, তাহলে আমাদের পড়া কোথাও অসম্পূর্ণ থেকে যাবে। ট্রান্সেন্ডেন্টালিজম কি? এটা এমন একটা ভাবধারা বা বিশ্বাস, যারা এই মতে বিশ্বাসী তারা মনে করেন মানুষের এবং প্রকৃতির একটা সহজাত কল্যাণে তারা বিশ্বাসী। তারা এটাও বিশ্বাস করেন পৃথিবীর ক্ষুদ্র, বৃহৎ, সজীব, নির্জীব সব কিছু বস্তু বা প্রাণীর নিজস্ব একটা সত্তা বা গুরুত্ব আছে। পৃথিবীতে যে কোনো বস্তু, প্রাণী আসুক না কেন, তার নিজস্ব কিছু কাজ আছে, গুরুত্ব আছে। কেউ নগণ্য বা ক্ষুদ্র নয়। আশা করি তোমাদেরকে ট্রান্সেন্ডেন্টালিজম সম্পর্কে একটু হলেও জানাতে পারলাম। এখন আমরা দেখব এই কবিতার ব্যাকগ্রাউন্ড বা থিম কি। কবিতার প্রথমেই থিম এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু আইডিয়া দেওয়া আছে। কি? দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। এই পোয়েমটা কি বর্ণনা করছে, কি দিয়ে শুরু হচ্ছে না, আমরা দেখতে পাবো একটা স্কুইরেল মানে কাঠবিড়ালি এবং একটা মাউন্টেন মানে পর্বতের সাথে কথোপকথন হচ্ছে, কনভারসেশন হচ্ছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড every being, living or non-living, big or small, have their individual reasons of existence. The squirrel, ছোট্ট কাঠবিড়ালিটি কি পয়েন্ট অফ ভিউটা নিয়ে আসছে, যে কি এই পৃথিবীতে সজীব হোক, নির্জীব হোক, প্রতিটি মানুষ, প্রাণী, বস্তু, ছোট বড় সমস্ত কিছু মানুষের বা বস্তুর তার নিজস্ব কিছু কাজ আছে, নিজস্ব কিছু ধর্ম আছে, বেঁচে থাকার নিজস্ব কিছু গুরুত্ব আছে। কেউ ছোট বা নগণ্য নয়, সবারই নিজস্ব নিজস্ব একটা কাজ আছে, যেটাই হচ্ছে আমাদের এই কবিতাটার মেন ব্যাকগ্রাউন্ড অথবা থিম। আর একটা জিনিস বলা চলে এই কবিতাটা অ্যানালাইসিস করতে গেলে,
কবিতা সবসময় সাহিত্যের বিষয়, লিটারেচার। একে লাইন বাই লাইন পড়লে হবে না, মানে শুধু বুঝলে হবে না, ভেতরে ঢুকতে হবে। তো কি একটা কথা মাথায় রাখতে হবে, লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি। সমাজের দর্পণ হচ্ছে সাহিত্য, অর্থাৎ সমাজে আমাদের যা কিছু ঘটে চলে তাকে নিয়েই সাহিত্য, তার বাইরে সাহিত্য নয়। কবি খুব সহজভাবে সেই সময়কার সমাজের একটা ইনইকুয়ালিটি, বৈষম্য, ডিসক্রিমিনেশন, ভেদাভেদকে তুলে ধরার চেষ্টা করেছেন। মাউন্টেন মানে এখানে পর্বতটা তার থেকে অনেক ছোট স্কুইডেলটিকে ছোট চোখে দেখছে, হেয় প্রতিপন্ন করছে। যেমনভাবে সমাজের বড় বড় শ্রেণীর মানুষরা ছোট ছোট মানুষদিকে, কম দরিদ্র শ্রেণী, গরিব শ্রেণীর মানুষদিকে হেয় প্রতিপন্ন করে থাকে, ঠিক সেভাবেই এখানে হেয় প্রতিপন্ন হয় যে শ্রেণী, তার প্রতিনিধি করা হয়েছে স্কুইরেলকে, এবং উচ্চবিত্ত শ্রেণীর প্রতিনিধি করা হয়েছে মাউন্টেনকে। এখন আমরা এই কবিতার টাইটেলকে অ্যানালাইসিস করব। কেন এই কবিতার নাম ফেবল রাখা হয়েছে? ফেবল কি? ফেবলের যদি সংজ্ঞায় বলা যায়, ডেফিনেশনে, তাহলে বলতে হবে এ ফেবল ইজ আ বেসিক্যালি স্মল স্টোরি হোয়ার দ্য ক্যারেক্টার্স আর বাট অ্যানিমেলস, অফেন ফেবল হ্যাজ এ মোরাল। ফেবল হচ্ছে একটা ছোট্ট গল্পের মতো, যেখানে কিছু অ্যানিমেলসকে ক্যারেক্টার হিসেবে ব্যবহার করা হয়, এবং অবশ্যই ফেবলের শেষে একটা মোরাল বা নৈতিক কথা, নীতি কথা আমাদেরকে থাকবে, একটা সোশ্যাল মেসেজ থাকবে। তো চলো আমরা কবিতার শেষে পড়ার পর দেখব এই ফেবলের কী মেসেজ বা মোরাল রয়েছে। এখন আমরা এই কবিতার লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি। এই কবিতাটি 19টি লাইনের কবিতা। আমরা প্রথম 11টা নিয়ে আলোচনা করব। এই কবিতার নির্দিষ্ট কোনো ছন্দ বা নিয়ম নেই, কারণ এই কবিতার মাধ্যমে কবিতার ইমোশনকে প্রকাশ করছেন, এবং তার ইমোশন এতটাই আবেগপূর্ণ যে কোনো নিয়ম মাফিক কোনো ছন্দে ঝরে পড়ছে না, বেনিয়মে ঝরে পড়ছে। প্রথম লাইনের কি মানে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হচ্ছে। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল পিগ, এবং ফর্মার মানে মাউন্টেনটি, কল দ্য লেটার মানে স্কুইরেলকে বলছে লিটল পিগ। লিটল পিগ, লিটল মানে কি ছোট্ট, পর্বতের থেকে স্কুইরেলের হাইট অনেক ছোট্ট, ছোট্ট প্রাণী লিটল। আর প্রিগ শব্দের অর্থ যে ফুল অফ স্যাটিসফ্যাকশন, মানে যে যে যা করছে সে মনে করে সে ঠিকই করছে, কোনো তার জন্য তার কোনো অনুশোচনা হয় না। তাই জন্যই বলছে লিটল প্রিগ, তুমি এত ছোট্ট তবুও তুমি মনে করো যে তুমি যা কিছু করো সব ঠিকই করো, তোমার কোনো অনুশোচনা হয় না। বার্ন রিপ্লাইড, বার্ন রিপ্লাই মানে তো স্কুইরেলটি রিপ্লাই উত্তর দিচ্ছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি সত্যি অনেক বড়, কোনো সন্দেহ নেই। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। কিন্তু এটা মনে রাখবে, বড় বড় জিনিস তৈরি করতে ছোট ছোট জিনিসেরই সাহায্য লাগে। বড় জিনিস একটা তখনই তৈরি হবে যখন অনেকগুলো ছোট ছোট জিনিস তৈরি হবে। যেমনভাবে একটি একটি করে দিন নিয়ে একটা বছর তৈরি হয়, 6টি ঋতুকে নিয়ে যেমন একটা পৃথিবী তৈরি হয়, অনেক কিছু জিনিসকে নিয়ে একটা পৃথিবী তৈরি হয়, ঠিক তেমন শুধুমাত্র বড় বড় জিনিস দিয়ে পৃথিবী তৈরি নয়, ছোট ছোট জিনিসকে নিয়েও কিন্তু পৃথিবী তৈরি। ছোট ছোট জিনিসকে নিয়ে তবে একটা বড় জিনিস তৈরি হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। ডিসগ্রেস মানে কি লজ্জিত, লজ্জা বোধ করা। আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, আমি পৃথিবীর যেটুকুই অংশ জুড়ে থাকি না কেন, পৃথিবীর যেটুকুই অংশ দখল করে থাকি না কেন, আমার তার জন্য লজ্জা বোধ হয় না, কারণ আমি যত ছোট হই না কেন আমার তাতে কোনো লজ্জা নেই।
সেকেন্ড স্ট্যান্ডায়, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, এখনও স্কুইরেলের কথা চলছে। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। বলছে হ্যাঁ, আমি তোমার মতো এত লম্বা নই। আই এম নট সো লার্জ ইউ, আমি তোমার মতো এত বড় নই, এত লম্বা নই। সেটা অবশ্যই আমার ফল্ট, কিন্তু তোমারও একটা ফল্ট আছে, তুমিও নিখুঁত নও। কি তোমার ফল্ট? ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু আমার মতো ছোট নও। তুমি বড় হতে পারো, কিন্তু আমার মতো ছোট তো নও। আমি ছোট, কি ঠিকই আছে, আমি তোমার মতো বড় নই। অ্যান্ড নট হাফ সো স্প্রাই। স্প্রাই মানে কি? যার মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি আছে, চনমনে ভাব আছে। এবং তুমি আমার মতো তো, আমি যতটা চনমনে, তুমি সে তার হাফও নও। মানে তুমি স্থির এক জায়গায়, বৃষ্টি পড়ুক, প্রখর রোদ, ডিজাস্টার আসুক, ভূমিকম্প, তোমাকে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হবে। তুমি নড়তেও পারবে না, চড়তেও পারবে না। কিন্তু আমার মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, আমি চনমনে ছোট হতে পারি। বৃষ্টি পড়লে কোনো খোঁটরে ঢুকে পড়বো, যেখানে কোনো জায়গায় আশ্রয় নিতে পারবো। আর তুমি রোদ, বৃষ্টি, জল, ঝড়, ডিজাস্টারে দাঁড়িয়েই থাকতে হবে। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আই উইল নট ডিনাই ইউ মেক, আমি অস্বীকার করবো না তুমি তৈরি করো আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, খুব সুন্দর কাঠবিড়ালিদের যাওয়ার রাস্তা। এখানে মাধ্যমে একটা আইরনিক্যাল স্পিচের মাধ্যমে মাউন্টেনকে আইরনি করে বলছে স্কুইরেল, যে তুমি এত বড় হতে পারো, তবুও দেখো তুমি আমাদের ছোট ছোট স্কুইরেলদের যাওয়ার রাস্তা ছাড়া আর কিছুই আলাদা কিছু করতে পারোনি। তুমি বড় হতে পারো, তোমার কাজ কিন্তু এই স্কুইরেলদের যাওয়ার পথ তৈরি করা। এটা কিন্তু অ্যালাগোরিক্যাল একটা পোয়েম, রূপকধর্মী, ভেতরে ভেতরে অনেক মানে আছে, ওপরটা শুধু পড়লে হবে না। তারপরে কি লাইন? ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। প্রত্যেক জনাকার আলাদা আলাদা ট্যালেন্ট আছে। স্পিরিচুয়াল পাওয়ার, গড বলো, ঈশ্বর বলো, সবাইকে যেটুকু দরকার সেটুকু দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন। সবাই তার নিজের নিজের কাজটুকু করবে। প্রত্যেকের আলাদা ট্যালেন্ট আছে। যেমন এক্সাম্পল হিসেবে সচিন তেন্ডুলকার ভালো ক্রিকেট খেলতে পারে, কিন্তু সে ভালো গান করতে পারে না। কিন্তু লতা মঙ্গেশকর ভালো গান করতে পারে, সে কিন্তু ক্রিকেট খেলতে পারে না। দুটোরই আলাদা ওয়ার্ল্ড, প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট আছে। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। যতটুকু দরকার ততটুকুই স্পিরিচুয়াল পাওয়ার আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও তোমার মতো আমি আমার পিঠেতে বনকে বহন করতে পারি না, কারণ আমরা সবাই জানি পর্বতের গায়ে অনেক অনেক গাছ জন্মায়। আমি যেমন পিঠেতে তোমার মতো জঙ্গলকে বহন করতে পারি না, তোমারও একটা ফল্ট আছে, তুমিও আমার মতো একটা কাজ করতে পারো না। কি? নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি আমার মতো একটা বাদামকে ভেঙে দেখাতে পারবে না। এটাই হচ্ছে কবিতার মানে। তুমি বড় হতে পারো, তবু তুমি বড়, তুমি তার জন্য তোমার নিজস্ব কাজ আছে। আমি ছোট, আমারও নিজস্ব কিছু কাজ আছে। তুমি তোমার পিঠে জঙ্গলকে বহন করতে পারো, একটা নাট বাদামকে ভাঙতে পারো না। কিন্তু আমি জঙ্গল বহন করতে পারি না, কিন্তু একটা বাদামকে অনায়াসেই ভেঙে দিই। তুমি বড়, তবু তুমি জল হোক, বৃষ্টি হোক, ভূমিকম্প, যা কিছু প্রাকৃতিক বিপর্যয় আসুক, দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে এক জায়গাতেই। কিন্তু আমি স্প্রাই, আমার মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, আমি ছোট, তাই যে কোনো জায়গাতে সহজেই আশ্রয় নিতে পারবো। আমি আমার এইটুকু ছোট্টতার জন্য অনুতপ্ত নই, লজ্জিত নই, কারণ আমি মনে করি আমার এই ছোট থাকাতেও আমার কোনো কাজ এই পৃথিবীর বুকে আছে। তার জন্যই আমাকে স্পিরিচুয়াল পাওয়ার, ঈশ্বর গড আমাকে এখানে পাঠিয়েছেন। আশা করছি তোমাদেরকে আমি কবিতাটার অ্যানালাইসিস করে বোঝাতে পারলাম। এখন তোমাদেরকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, কেন আমি এই কবিতায় লেখক র্যালফ ওয়ালডো ইমারসনের সাথে রজনীকান্ত সেনের তুলনা করেছি, সেটা বোঝানোর জন্য। সাহিত্য এমন একটা বিষয়
যে কোনো সীমা মানে না। আমেরিকায় বসে র্যালফ ওয়াল্ডো এমারসন লিখছেন ফেবল পোয়েম। অনেক বছর আগে বাংলাতে রজনীকান্ত সেন একটা কবিতা লিখে দিয়ে গেছেন যার নাম স্বাধীনতার সুখ। একই কনসেপ্ট এখানেও ট্রান্সেন্ডেন্টালিজম অনেক বছর আগে রজনীকান্ত সেন প্রয়োগ করে দিয়ে গেছেন, যেখানে আমরা দেখতে পাবো বাবুই পাখি এবং চড়ুই পাখির মধ্যে কথোপকথন হচ্ছে, এবং এই একইভাবে যেখানে মাউন্টেন কাঠবিড়ালিকে ছোট করছিল তেমনভাবে ওখানে চড়ুই পাখি বাবুই পাখিকে ছোট করছিল। কেমন ছিল ওই কবিতার লাইনটা? বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। একইভাবে এই মাউন্টেনটার মতনই স্কুয়েলকে বলছে, তুমি এত ছোট, তোমার মধ্যে অনুতাপ হয় না, তুমি নিজে এতই তোমার মধ্যে স্যাটিসফ্যাকশন। ঠিক তেমন স্কুইরেলটা যেমনভাবে আইরনিক্যালি মাউন্টেনকে রিপ্লাই দিয়েছিল, একইভাবে রজনীকান্ত সেনের কবিতাতেও বাবুই পাখি চড়ুই পাখিকে আইরনিক্যালি অ্যান্সার দিয়েছিল। কি? বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পায় তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। অর্থাৎ কি? স্যাটিসফ্যাকশন। তুমি যে জায়গায় আছো ওটা তোমার জন্য সেফ, আমি যে জায়গায় আছি ওটা আমার জন্য সেফ, এটাই আমার জন্য ভগবান করে পাঠিয়েছে, তুমি ওখানে থাকো ওটা তোমার ক্রেডিট, আমি বাবুই বাসা করে থাকি এটা আমার ক্রেডিট। সুতরাং আমরা কেউই কম বেশি নই, তুমিও তোমার মতো করে জীবনযাপন করো, আমিও আমার মতো করে জীবনযাপন করি। একইভাবে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আমরা এই কনসেপ্ট দেখেছি। দেশলাই কাঠি কবিতায় তিনি বলছেন, আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ। তার মানে কি? ছোট্ট একটা দেশলাই কাঠি বড় বড় অট্টালিকার মেরামতকে 1 মিনিটে ধূলিসাৎ করে দিতে পারে। তাহলে একটা ছোট্ট দেশলাই কাঠি খুব কম ভাবার কোনো আমাদের অধিকার নেই, সেও কম নয়। প্রতিটা জিনিসেরই আলাদা আলাদা গুরুত্ব আছে, প্রতিটা জিনিসের আলাদা আলাদা কার্যকারিতা আছে। এই সমাজের প্রতিটা জিনিস সমান, যেমন স্কুইরেল সমান তেমন মাউন্টেন সমান, যেমন চড়ুই পাখি সমান তেমন বাবুই পাখিও সমান, তেমনই একটা দেশলাই কাঠিও সমান। এইটাই হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিজম, যার বিশাল বড় একটা মুভমেন্ট আন্দোলনে 19 শতকে 19 সেঞ্চুরির মিডল পিরিয়ডটাতে এই র্যালফ ওয়াল্ডো এমারসন নেতৃত্ব দিয়েছিলেন। আলোচনার প্রথমেই বলেছি আজকে আমাদের এই পোয়েমটা একটা ফেবল। ফেবলের ডেফিনেশন কি? এ ফেবল is basically a small story where the characters are bird animals. Often fable has a moral. অর্থাৎ ফেবলের একটা মোরাল থাকবে, একটা নীতিকথা থাকবে। তাহলে এই কবিতায় এই ফেবলের মোরাল কি? এভরিবডি হ্যাজ এ ডিফারেন্ট ট্যালেন্টস। প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট থাকে, গুণ থাকে, গুরুত্ব থাকে। দিস ইজ দ্য মোরাল অফ দিস ফেবল। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদেরকে কবিতাটা খুব সহজভাবে অনেক এক্সাম্পল দিয়ে বোঝাতে পারলাম, ট্রান্সেন্ডেন্টালিজম কনসেপশন ক্লিয়ার করতে পেরেছি, নিজের মতো করে চেষ্টা করেছি। রজনীকান্ত সেনের সাথে র্যালফ এমারসনের কম্প্যারিজনের টপিকটা কেমন লাগলো আমাকে জানিও, লাইক করো, অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে তোমাদের প্রয়োজনীয় ভিডিও সব কিছু তাড়াতাড়ি পাবে।